তোমরা যারা লাস্ট এপিসোডগুলোর সাথে যুক্ত আছো তারা তো জানো আমাদের কলকাতা টু নেপাল রাইড চলছে। আর লাস্ট দিনকে আমরা জংশন থেকে বেরিয়ে টোটাল 35 কিলোমিটার রাইড করে এসে পৌঁছে গিয়েছিলাম মুক্তিনাথ মন্দির দর্শন করতে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখোনি একবার দেখে এসো, আশা করি তোমাদের এই মুক্তিনাথ মন্দির খুব ভালো লাগবে। আর এই এপিসোডে তোমাদের দেখাতে চলেছি আপার মাস্তাংয়ের অল্প কিছু সুন্দর সিনিক বিউটি, যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আপার মাস্তাং সত্যি পুরো একটা অন্য জগৎ। দেখো খালি, এটা লাদাখকেও হার মানিয়ে দেবে। লাদাখেও এরকম মনে হয় পাহাড়ের ভিউ নেই যেটা এখানে আমি পাচ্ছি। আমাদের মুক্তিনাথ দর্শন সম্পূর্ণ হলো। এবার তাহলে আমরা কোথায় যেতে চলেছি? লোমান্তাং। দিয়ে হুট করে পারমিট না চেক করলে আপার মাস্তাং ঢুকে যাবো, সব ঢুকে যাবো, চায়না চলে যাবো একেবারে, সিকিম দিয়ে বেরোবো। লাচেন নেপালের টাইম অনুযায়ী এখন 12টা 20 বাজে। আর আমরা দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি। টোটাল 320খানা সিঁড়ি রয়েছে, সেইভাবে হেঁটে যেও। আমরা নাবার সময় কাউন্ট করলাম, ওই জন্য কোনো ভিডিও করিনি। আর নামলাম আমরা একটানেই নেমে গেছি, যেহেতু নাবাতে কোনো অসুবিধা হয় না। এবার এখান থেকে আমরা নিচের দিকে যাওয়া শুরু করব। লোমান্থাংয়ের মোড়টায় যাব, মানে আপার মাস্তাংয়ের রাস্তা যেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। একটু যাওয়ার চেষ্টা করবো যতটা যাওয়া যায়, যতক্ষণ না কোনো চেকপোস্ট আমাদের ধরছে। একটু যাই, একটু ভিউয়ের মজা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই দোকান থেকেই আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম, আর এখানে হেলমেট রেখে গেছিলাম। খুবই ভালো লাগলো এই জায়গাটা, তোমরা অবশ্যই এসো। ইন্ডিয়ার সময় অনুযায়ী 12টা 25 বাজে, আর আমরা এখান থেকে বেরোলাম, মানে নেপালের টাইম অনুযায়ী এখন 12টা 40 বাজে। 15 মিনিটের তফাৎ একটা আছে জানো। তো এখান থেকে আমরা সামনে লোমান্থাং অবধি যাচ্ছি, মানে আপার মাস্তাংয়ের রাস্তায়। পুরোটাতে যেতে পারবো না, ফার্স্ট যে চেকপোস্ট সেই অবধি যাওয়ার চেষ্টা করব। নিয়ে তোমাদের একটু সিনিক বিউটি দেখাবো, আর আমরা নিজেরাও দেখবো, কিছু ফটো তুলবো। আর এখানে যে দোকানগুলো দেখছো, ভেবেছিলাম তো কিছু ছোটোখাটো জিনিস অল্প দাম হলেও কিনবো, কিন্তু একটু বেশি এক্সট্রিম প্রাইস, মানে ছোটোখাটো শোপিস আছে, ওগুলো 350-400 নেপালি করে চাইছে। এই মুহূর্তে অত দাম দিয়ে কেনার মতো বাজেট নেই, কারণ অলরেডি আমাদের আর 2000 নেপালি টাকা পড়ে আছে, যার মধ্যে আমাদের আজকের দিনটা মারফাতে থাকতে হবে, খেতে হবে, প্লাস কালকে বর্ডার যাওয়ার আগে একবার ফুল ট্যাঙ্ক তেল করতে হবে। তো ওই জন্য বাজেটটা একটু আমাদের চাপ আছে, ওই জন্য কিনলাম না। মেন সমস্যা হয়ে গেল ওই চামের চেকপোস্টে যে আমাদের 1050 টাকা করে ফাইন কাটলো, ওতেই একটুখানি গন্ডগোল হয়ে গেল। নাহলে আমরা যে 20,000 টাকা ভাঙিয়েছিলাম, মানে এক্সচেঞ্জ করেছিলাম নেপালে ঢোকার সময়, নিয়ে 32,000 পেয়েছিলাম, সেটাতে হয়ে যেত। ওখান থেকেই আর 2000 টাকা পড়ে আছে। 1000 টাকাটা থাকলে 3000 টাকা পড়ে থাকতো, এখন কোনো চাপ থাকতো না। এই যে চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এখানে বেরোনোর সময় আমাদের 20 টাকা করে পার্কিংয়ের চার্জ দিতে হলো, মানে ভেতরে যে পার্কিং করেছিলাম, তো ওর জন্য 20 টাকা করে নিল। সে জানতাম পার্কিং কোথাও না কোথাও তো টাকা নেবে। তো এই সুন্দর ভিউয়ের মজা নিতে নিতে এখন আমরা জাস্ট 3 কিলোমিটার মতো নিচে নামবো, তাহলেই ওই রাস্তাটা চলে যাচ্ছে। একটা আমাদের জমসমের দিকে যাচ্ছে, আর ডান দিকে চলে গেলে লোমান্থাংয়ের দিকে। আমাদের ওই মোড়টা থেকেই ডান দিক নিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা জায়গায় আমরা ঢুকে পড়েছি। এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, রাস্তার মাঝেই দেখতে পেলে। আমরা এখনো লোমান্থাংয়ের রাস্তায় ঢুকিনি। এটা আমরা কি নাকি দুটো বাইক? এই মুহূর্তে ঘড়ির সময় বলছে ইন্ডিয়ার টাইম অনুযায়ী 1টা 5 বাজে। আর আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ টাইম কাটালাম, খুব সুন্দর সুন্দর ছবি তুললাম। বিশেষ করে পুরি বাপরে যা হাওয়া দিচ্ছে, এইমাত্র আমাকে নড়িয়ে দিল আবার। হ্যাঁ, তো কাঁপিয়ে দিচ্ছে পুরো। ইনস্টা 360-তে করে আসছো? যাও করে আসো।
কি বেরিয়ে যাবো, চলো। তো এখান থেকে এবার লোমান্থাংয়ের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগলো এই জায়গাটা, খুব সুন্দর। এইসব ফটোগুলো আমাদের দুজনেরই কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে দেখতে হবে। আমি দুজনেরই ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দিচ্ছি আর ডেসক্রিপশানে দেওয়া থাকছে, দেখো, চাইলে আমাদের ফলো করতে পারো এরম ট্র্যাভেল ফটো, ট্র্যাভেল রিল দেখার জন্য। আশা করি ভালো লাগবে। এখন ওই পয়েন্টটায় চলে এসেছি, দেখো এই বাঁদিকে সোজা চলে গেলে, মানে এই সোজাটা চলে গেলে জমসমের দিকে যাচ্ছে, আর এই দিকেটা হচ্ছে লোমান্থাং মানে আপার মাস্তাংয়ের দিকের রাস্তা। জমসং কাকবেনি, তারপরে দেখো চুসাং বলে 3 কিলোমিটার, সামার, অনেক কিছু আমি দূর থেকে পড়তে পারছি না যেহেতু চশমা নেই। ওয়েলকাম টু আপার মাস্তাং লেখা আছে। তো এই চেকপোস্টে আমরা একটু পারমিশন নিয়ে নিচ্ছি সামনেটা যাওয়ার, বেশি দূর যাব না, আমরা আবার পিছনে ব্যাক করব, কারণ এর জন্য আলাদা পারমিট লাগে। তোমাদের যেরকম বলছিলাম যে পারমিটটার প্রাইসই প্রায় আমাদের 50,000 টাকার কাছে পড়ে যাবে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আপার মাস্তাংয়ের দিকে। এখান থেকে রাস্তাটা বেঁকে ওই দিকে যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওই চেকপোস্ট থেকে একটু এগোনোর পরেই এরকম একটা ওয়াটার ক্রসিংয়ের রাস্তা আছে, প্লাস এদিকে বাঁদিকে বেকার একটা রাস্তা আছে। সর্বনাশ, কিন্তু মজা তো হবে, যেতে হবে। চলো, এ তো এই আটকে যাচ্ছে, আমার কি হবে কে জানে। পুরো ভেতরে জল টানছে। পা দিয়ে ঢাল, পা দিয়ে। আমার সাইলেন্সার ডুবে গেছে এখানে, পুরো পায়ে ভর্তি জল। এ বাবা, দেখলে এই ওয়াটার ক্রসিংটাই ক্রস করলাম, আমার বাইক আটকে গেছিল, মৈনাকদা ধাক্কা মেরে দিল। বিচ্ছিরি রকম ওয়াটার প্রেশার আছে, তোমরা যদি এই জায়গাটা দেখো বুঝতে পারবে। বিশাল ওয়াটার প্রেশার, বিশাল ডিপ আছে। দেখে মনে হচ্ছে ডিপ না, কিন্তু প্রায় 1-1.5 ফুটের ওপর ডিপ আছে। চাকা ঢুকে যাচ্ছে রীতিমতো এই অবধি। এই কেস করেছে, আমারও তো পুরো জল থই থই হয়ে গেছে। এইখানে দেখো জুতোগুলো শোকাতে দিলাম। এইখানটা আপার মাস্তাং, আমরা এখন এইদিকে যাবো কিছুটা, ফার্স্ট চেকপোস্ট অবধি। সুন্দর লাগছে ভ্যালিটা। এই ওপরের রাস্তাটা মুক্তিনাথের দিকে যাচ্ছে, এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে কাকবেনির দিকে, আর আমরা এই ওপরের চেকপোস্টটা থেকে পারমিশন নিয়েছি। মোজাগুলো খুলে নিয়ে আবার এগোনো শুরু করে দিলাম সামনের দিকে। এই দিকের রাস্তাটাই তোমাদের যেরকম বলছিলাম কাকবেনির রাস্তা। পুরো জুতো এখনো জলে জব করছে। ভেতরে পা দিলাম যে মানে দেখলেই পিছনে যে কতটা জল বেরোলো জুতো থেকে। আবার ঠিক সেম যে পা রাখলাম ভেতরটা আরও জব শুরু হয়ে গেল। পুরো এখন বুঝতে পারছি আমার গোড়ালি অবধি পুরো জলের লেভেল হয়ে আছে ভেতরটায়, কিন্তু যেই পা বের করছে এতটা জল থাকছে না। মানে ওটা আমাদের আজকে নিয়ে গিয়ে শোক করাতে হবে কিছু পেপার ঢুকিয়ে। আপার মাস্তাংয়ের রাস্তা দেখতে পাচ্ছ পুরোপুরি লাদাখ, এটা পুরোপুরি লাদাখ চলে এসেছি। যাক, আপার মাস্তাং কোনোদিন করতে পারবো কিনা জানি না। একটু বড় ইউটিউবার হলে যদি টাকা ইনকাম শুরু হয় ভালোভাবে, তখন যদি সেই টাকা দিয়ে একটু আসতে পারি, নাহলে তো ক্ষমতা নেই। এখন যতটা যেতে পারছি আমার কাছে ততটাই একটা বড় অ্যাচিভমেন্ট থাকবে যে আপার মাস্তাংয়ের এতটা রাস্তা অবধি অন্তত গেছি, একটু অন্তত ভিউ দেখতে পেয়েছি। র ভিউ যদি নাও দেখতে পারি, মানে পাওয়ার কথা না, কারণ 15 কিলোমিটারের মধ্যেই মিনিমাম চেকপোস্ট থাকবে সামনে, যেখান থেকে আমাদের টার্ন নিয়ে ব্যাক করতে হবে। ততক্ষণ অন্তত ভিউটা এনজয় করতে পারবো আর তোমাদের দেখাতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। পাহাড়ের স্ট্রাকচার তো দেখতে পাচ্ছ পুরোপুরি অন্যরকম। আর এই হচ্ছে বাঁদিকে ভ্যালিটা।
রাস্তা পুরোটাই অফরোড বলতে পারো, একটুও টারম্যাকের কিচ্ছু দেখতে পাচ্ছি না, নয় বালি ফেলার রাস্তা নইলে নুড়ি পাথর। এখানটা দেখো যেরকম পুরো মাটির রাস্তা, আর উইন্ড নয়েজ তো পাচ্ছই, বিশাল পরিমাণে এই মুহূর্তে হাওয়া দিচ্ছে, বিশাল পরিমাণে, দুর্দান্ত লাগছে। ওখানে মৈনাকদা অলরেডি আগে এসে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে নিচের ভিউ, চমৎকার ভিউ, চমৎকার। এই হচ্ছে আপার মাস্তাঙে যাওয়ার রাস্তার ভিউ। পাহাড়গুলোর স্ট্রাকচার দেখো, এতই এখানে হাওয়ার গতিবেগ যে পাহাড়গুলোকে কেটে এরকম শেপ দিয়ে দিয়েছে। এগুলো পুরোপুরি হাওয়ার জন্য হয়েছে। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, বাবা গাড়িও দুলিয়ে দিচ্ছে এত হাওয়া। আর এই হচ্ছে যতদূর সম্ভব এটা কালীগণ্ডকী নদী, কারণ এই নদী তো নিচের দিকে যাচ্ছে, জমসমে তো কালীগণ্ডকী নদী আছে। এটা হচ্ছে আপার মাস্তাঙের ভ্যালি, খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখো, মজা আসছে। খালি এটাই প্রে করছি কোনোদিন এরম সাকসেসফুল হয়ে যাই যে আপার মাস্তাং রাইড আমরা একসাথে আবার করতে পারি। কি বলো মৈনাকদা? হ্যাঁ, পুরো বলছি সব জায়গাকারই পাহাড়ের স্ট্রাকচারগুলো খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ আছে কিন্তু আপার মাস্তাঙে, কিন্তু আমাদের জন্য প্রচুর কস্টলি। এই মুহূর্তে সামনে দিয়ে অনেক নেপালের বাইকার আসছে যারা আপার মাস্তাং থেকে ফিরছে। দেখো এদের তো আপার মাস্তাঙের কোনো পারমিট লাগে না যেহেতু লোকাল, কিন্তু আমাদের জন্যই এতটা পরিমাণে, একটু যদি প্রাইসটা কম থাকতো ঠিক ছিল। রাস্তা কিন্তু মানে পুরোপুরি এবার পাথরের রাস্তা হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে, রীতিমতো হাওয়াতে আমাকে এদিকে ঠেলে দিল, কন্ট্রোলার রাখতে পারলাম না, এত হাওয়া দিল। বিশাল হাওয়া, বিশাল হাওয়া দিচ্ছে, অসম্ভব হয়ে যাচ্ছে চালানো। একেই হালকা গাড়ি, তার উপর ওই জন্য আরো যেন হাওয়ার প্রেসারে সরিয়ে দিচ্ছে বাইককে। আপার মাস্তাঙের রাস্তাতেই আছি দেখছো, এখানে কিন্তু পদে পদে সেরা ভিউ লাগছে। আবার একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম, তার কারণ ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর ভিউ। এখানে আমাদের দুটো বাইক পার্ক করে গেছে, বিভৎস হাওয়া দিচ্ছে, নিচ দিয়ে কালীগণ্ডকী নদী যাচ্ছে, এত সুন্দর ভিউ দেখো ফ্রেমটা। আর আমাদের জার্নি এখনো এইদিকে আপার মাস্তাঙের দিকে, ভাবছি আর যাবো কিনা, কারণ সেই তো আমাদের ব্যাক করে আসতে হবে। এই দিক দিয়ে কালীগণ্ডকী নদী আসছে, আর আমাদের যদি জমসমের রাস্তা বলো তাহলে এই দিকটা হচ্ছে জমসমের রাস্তা। দুর্দান্ত লাগছে, এইদিকে পুরো ক্লিয়ার আকাশ, বিভৎস হাওয়া দিচ্ছে এই মুহূর্তে। আপার মাস্তাং সত্যি পুরো একটা অন্য জগৎ দেখো, খালি এটা লাদাখকেও হার মানিয়ে দেবে। লাদাখেও এরম মনে হয় পাহাড়ের ভিউ নেই যেটা এখানে আমি পাচ্ছি। তোমাদের এই আপার মাস্তাংয়ের ভিউ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কার কার ইচ্ছা আছে আমার মতোই এরকম আপার মাস্তাং রাইড করার, সেটাও কিন্তু কমেন্টে লিখো। পুরো দেখো অন্য জগৎ এটা। কোনোদিন যদি আসতে পারি এখানে যা বুঝছি অ্যাডভেঞ্চার বাইক নিয়েই আসবো, কারণ পুরো 80 থেকে 90 কিলোমিটার অফরোড রাস্তা আছে। প্রায় 10 কিলোমিটার হয়ে গেল আমরা সামনের দিকে এগোচ্ছি, এখনো অবধি তো চেকপোস্ট কিছু পেলাম না। এইখানে দেখো ওরে বাপরে, আমাকে তো ঠেলে ফেলে দিচ্ছে রীতিমতো হাওয়া। আচ্ছা, এই কেভগুলো দেখা, আর ওইখানে গিয়ে না আমরা একটুখানি এখানে পিরামিডের মতো একটা মাউন্টেন দেখলাম, ওইখানে গিয়ে দাঁড়াবো ছবি তুলবো। হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, আমরা এইখানটা ফোন ব্যাক করলাম শুধু এইমাত্র দেখানোর জন্য। পাহাড়গুলো দেখো এরকম কেভ হয়ে আছে, এইখানে আছে, পাহাড়ের জানি না কতটা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ এই মুহূর্তে এত জোরে হাওয়া দিচ্ছে। আমরা এইখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, ওই জন্য এইখান থেকে আর 3 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ছে যেখানে ফার্স্ট চেকপোস্ট, তো ওই জন্য অতটা আমরা যাচ্ছি না, এই রাস্তা থেকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগলো এখানকার আপার মাস্তাঙের ভিউ। এবার আমরা চেকপোস্ট দিয়ে ঢুকেছি সেখান থেকে আবার ব্যাক করব।
আমরা অলরেডি ব্যাক করা শুরু করে দিয়েছি। তোমাদের যেরকম বলছিলাম যে সামনের চেকপোস্টে বেকার কিছু বলে যদি ফাইন দিয়ে দেয়। পিছনের চেকপোস্টে যদিও কথা বলে এসেছিলাম, তাও এখানকার পুলিশ তো বুঝতেই পারছো যেরকম একটা পিছনে বাজে এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। তো ওই জন্য আর ওই গ্রাম অবধি গেলাম না, মাত্র 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার গেলেই গ্রামটা পড়বে। এই যে বাইকার বন্ধুদের সাথে দেখা হয়েছিল নেপালেরই, ওনারাই বলতো যে 3-4 কিলোমিটার পরেই গ্রামটা, ওখানেই চেকপোস্ট, ওখানেই ফার্স্ট পারমিট চেক করে। তো আমরা ওই জন্য ঘুরিয়েই নিলাম। তোমাদের এদিককার ভিউ কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমাদের 10 কিলোমিটার ওই পিছনে ব্যাক করব, তাহলে ওই চেকপোস্টের কাছে চলে আসবো যেখান থেকে আমরা এই লোমানথাংয়ের জন্য রাস্তাটা নিয়েছিলাম। মানে আবার আমাদের এই ওয়াটার ক্রসিং নিতে হবে। সর্বনাশ। আশা করছি তোমরা এই হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ, আর এই হাওয়ার প্রেশারের জন্যই কিন্তু এইখানকার এই অবস্থা, মানে এই পাহাড়ের স্ট্রাকচারগুলো। জানি না কতটা বুঝতে পারছো। এই সামনের যদি দাঁড়াও, সামনের যদি ভিউটা দেখো পাহাড়গুলোর কিরম ওপরগুলো একটা শেপ হয়ে আছে। আমার তো মনে হয় এইখানকার আপার মাস্তাংয়ের এই যে ভিউ আমি স্টার্টিংয়েই পেলাম, পুরো গেলে হয়তো আমার লাদাখের থেকেও বেটার লাগতো। লাদাখ যদি আমরা করি মোটামুটি ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল ভালোভাবে করলে 55,000-50,000 খরচ হয়ে যায়। আমি একবার টাকা জমাবো অন্তত 70,000 মতো নিয়ে আপার মাস্তাং অবশ্যই একবার করব। আমার সিরিয়াসলি বলছি মনে ধরে গেল এই আপার মাস্তাংয়ের রাস্তা। খালি দেখো এই ওপরের ভিউগুলো, পুরো পাহাড়গুলোর ওপরগুলো কিরম একটা স্ট্রাকচার হয়ে আছে, শুধুমাত্র এই এত হাওয়ার গতিবেগের জন্য। এই জায়গাটায় বাধ্য হয়ে আমাদের 5 মিনিট দাঁড়াতে হলো, মানে এত হাওয়া দিচ্ছে আমরা এগোতে পারছিলাম না। এখন জাস্ট একটুখানি কমেছে। এখানে দাঁড়িয়ে কিছু রিলের ভিডিও তুলে নিলাম, মানে রীতিমতো নড়তে পারছিলাম না, এত জোরে হাওয়া দিচ্ছিল। পুরো একটা স্যান্ড স্টর্ম মতো চলে এসেছিলো বলতে পারো। ক্যামেরাও সেভাবে আর তারপর ঢুকিয়ে দিতে হয়েছে। পুরো সর্বনাশ। আশা করি তোমরা বুঝতে পারছো, যখন এই বালিগুলো আসছে আশা করি তখন তোমরা বুঝতে পারছো কি পরিমাণে হাওয়াটা দিচ্ছে। এই হচ্ছে এখানকার ভিউ, এই হচ্ছে আপার মাস্তাং। সত্যি আপার মাস্তাং হচ্ছে ভগবানের বানানো সৃষ্টি করা একটা মায়াবী জায়গা। এর মতো জায়গা হয় না সত্যি। লাদাখকে হার মানিয়ে দিল, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা যদি টাকা খরচ করে আপার মাস্তাং আসো, তোমরা একটু রিগ্রেট ফিল করবে না যে কেন ওই টাকা দিয়ে লাদাখ গেলাম না। এই ফিলটা জীবনেও তোমাদের আসবে না। আমি নেক্সট টাইম সত্যি বলছি, টাকা জমাতে পারলে ওরম 60-70 হাজার টাকা, আমি লাদাখ না গিয়ে আমি কিন্তু এই আপার মাস্তাং আসবো। মনে ধরে গেছে এই জায়গাটা। জানি না এই ওপর দিকটা তোমরা বুঝতে পারছো কিনা। দেখো এগুলোকে হিমালয়ান গোট বলে যতদূর সম্ভব। সুন্দর লাগছে। ঠিক ডাইরেক্ট সানলাইটটা পড়ছে বলে হয়তো খুব একটা বুঝতে পারছো না। আর তার উপর গোপ্রোর ক্যামেরা, আর ফোন বের করতে পারছি না। এবার মনে হচ্ছে যাতে বেরোই, এত হাওয়া দিচ্ছে না আর দাঁড়াতে পারছি না। সুন্দর লাগছে এই ভিউটা। মৈনাকদা হয়তো ভিডিও নিচ্ছে, মৈনাকদা থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আর দেখে নাও এই হচ্ছে ভিউ। এখন যেহেতু অনেকটাই টাইম আমরা এখানে কাটিয়ে নিয়েছি, 3:30 বাজে যতদূর সম্ভব, দেখতে পাচ্ছি না ঠিক, সরি 3:20 বাজে ইন্ডিয়ার টাইম অনুযায়ী। তো আমরা আর অন্য কোথাও দাঁড়াচ্ছি না, কাঠবেনি ঢুকলাম না। আমরা এখন সোজা যাব কি বেশ জায়গাটার নাম মারফা ভিলেজ। জমসম অবশ্যই তার আগে ক্রস করবো, জমসমের ওখানে আবার এন্ট্রি আমাদের করতে হবে, নিয়ে মারফা ভিলেজ যাব। রাস্তায় আবার যদি কোথাও একটা ভিউ পাই অবশ্যই তোমাদের সাথে দেখাবো। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 3:55 বাজে, আর আমরা চলে এসেছি জমসমে। এই পুরো জায়গাটা হচ্ছে জমসম, পিছনেও হোটেল আছে। এখন এটা একদম সামনের দিক, মানে তোমরা এখন ঢুকবে এই দিকটা দিয়ে ঢুকবে।
আমরা যে হোটেলটায় ছিলাম তোমাদের দেখাচ্ছি, একমাত্র ওই হোটেলটাই একটুখানি বাজেটে পেয়েছি, বাদবাকি কোনো হোটেল কিন্তু আমরা ভালো পাইনি। আর একটু সামনেটাতেই আমাদের হোটেলটা আছে, এই যে এই হোটেলটা দেখছো, হোটেল কি বেশ ছিল, সুকরা বা এরকম কিছু একটা নাম ছিল, আমি দেখো ভিডিও স্টার্টিংয়েই দেখিয়েছিলাম। হোটেলটায় থাকতে পারো যদি বাজেটে থাকতে চাও, তবে আমি এখনও সাজেস্ট করব যারা ধরো বাজেটে এই মুক্তিনাথ করতে চাইছো তাহলে তারা জমসমটা অ্যাভয়েড করে থাকার জায়গাটা, কাকবেনিতে থেকো একটু সস্তা পড়বে। আর যদি তোমরা ওরম সেম টাকা লাক্সারিভাবে খরচ করতেই যাও তাহলে মারফা ভিলেজে থেকো। আমরা তো এখন মারফা ভিলেজে যাচ্ছি, তোমাদের ভালো হোটেল দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা সেখানে গিয়েও থাকতে পারবে। তাহলে মারফায় দেখা যাক কত কি প্রাইস বলে। হঠাৎ করেই চোখে পড়লো ওই পাহাড়ের ওপরে একটা কিছু মনেস্ট্রি আছে, আর ঠিক বাঁ দিকটা করে একটা শান্তি স্তূপাও রয়েছে। জানি না ওই দিকের রাস্তা মনে হয় ওই দিক দিয়ে কোথাও যায়, কি গ্রামের নাম সেটাও কিন্তু জানি না। তো পাহাড়ের একদম ওপরে মনেস্ট্রি আর শান্তি স্তূপাটা দেখতে দারুণ লাগছে। সামনের আকাশটার ভিউটা পুরো একটা ফটো ফ্রেম হয়ে আছে দেখো। আর ওখানে এই মনেস্ট্রিটা তোমাদের যেরকম দেখাচ্ছিলাম, আর পাশে শান্তি স্তূপা, এই সামনের ভিউটা পুরো একটা ফটো ফ্রেম হয়ে আছে। এগুলো কি গাধার ঘোড়ার কিছু মিক্স মনে হচ্ছে, দেখি গাধাই কে জানে। আমার মন কেড়ে নিল, পুরো কেড়ে নিচ্ছে এই ভিউগুলো। তিনটে যে সার্কিট আমরা করলাম, তিনটে তিন রকম ভিউ পেলাম। রুবি ভ্যালি বলো, মানাং বলো আর মাস্তাং বলো, তিনটে পুরো তিন রকমের ভাইব দিল। তবে তোমরা যারা বাজেটে বলবো লাদাখ এক্সপ্লোর করতে চাও, লাদাখের ভাইব নিতে চাও, তারা মাস্তাং আসতে পারো আরামসে। আমি যেটুকুনি হিসাব করছি, তোমরা যদি খুব ভালোভাবে টাকা খরচ করে লাক্সারিভাবে থাকো না, 25,000 টাকায় ভালো মতো 10 দিনের ট্রিপ তোমরা এই মাস্তাং ভ্যালির করে দিতে পারবে। দারুণ হবে কিন্তু এই জায়গাটা। পেট্রোল নিয়েই আমি বলছি তোমাদের 25,000 টাকায় তোমাদের আরামসে হয়ে যাবে। এই মুহূর্তে আমরা মারফা ভিলেজের সামনে আছি। দেখো ওয়েলকাম টু মারফা ভিলেজ লেখা ছিল, 24/11/2024 ডেট দেয়া আছে। নেপালের টাইম অনুযায়ী 4:18 বাজে, রবিবার, 4 ডিগ্রি এই মুহূর্তে টেম্পারেচার যাচ্ছে বিকেল 4:18 সময়। রাত্রিরে বুঝতে পারছো পুরো 0 বা -1 হয়ে যায়, কালকে -2 গেছিলো জমসমে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পোখরার দিকে, বা বলো লাটে বেনি এই দিকটা চলে যাচ্ছে ঘাসার দিকে, আর এই পিছনের দিকটা চলে যাচ্ছে জমসমের দিকে। আমরা ওইখান দিয়ে এলাম, আর এখন এই মারফা ভিলেজের ভেতরে ঢুকবো। সামনে দিয়েও রাস্তা আছে, তবে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকছি, নিয়ে ওই রাস্তা দিয়ে বেরোবো। খুব সুন্দর কিন্তু এই মারফা ভিলেজটা তোমাদের দেখাতে চলেছি। জানিও কেমন লেগেছে এই মারফা ভিলেজ। আমরা ঢুকছি আর তোমরা মারফা ভিলেজের ভিউ দেখো। মেন স্টার্ট হবে ভিউ ধরে রাখো ওই মাঝামাঝি গেলে। আর এটা হচ্ছে মারফা ভিলেজের গেট, দেখো মেন গেট ভিলেজে ঢোকার এইটা, যেরকম আমরা মানাঙে ঢুকতে পেয়েছিলাম। খুব সুন্দর দেখো গেটটা, ইউনিক গেট। আর আমরা এন্টার করে গেলাম মারফা ভিলেজে। মারফা গ্রামের ভেতর ঢোকা শুরু হলো। এরকম জায়গা দিয়ে খালি বাইক যায়, এখানে কিন্তু 4 হুইলার ঢোকে না, তাই জন্য একটুখানি আমরা বার্গেনিং করতে পারবো হোটেলে। পার্কিংওয়ালা হোটেল একটু দেখতে হবে আমাদের। আর দেখো মারফা ভিলেজে তোমাদের যেরকম বলছিলাম চলে এসেছি। কেমন লাগছে তোমাদের এই জায়গাটা দেখো। নেপালের ছাড়া এটা আমরা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছি, কিরম এরম মনে হচ্ছে না জায়গাগুলো? যদিও আমি ইউরোপিয়ান কান্ট্রি নিজের চোখে দেখিনি ভিডিও ছাড়া, তাও বলছি খুব সুন্দর কিন্তু এই ভিলেজটা। সব থেকে পুরনো ভিলেজগুলোর মধ্যে কিন্তু একটা নেপালের। তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো এখানে বাইক অ্যালাউ নয়, আমরা বাইক নিয়ে এসেছি, এরকম কিছু নয়। দেখো বাঁ সাইডেও অনেক বাইক রাখা আছে, তো এখানে কিন্তু প্রচুর বাইক ঢোকে। এখানে মেন বাইক নিয়েই ঢোকে। আর যারা 4 হুইলারে আসে তাদের জন্য মেন রাস্তায় হোটেল আছে, বা মেন রাস্তায় পার্কিং করে তোমরা যদি ভেতরে থাকতে চাও তখন পায়ে হেঁটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। কেমন লাগছে তোমাদের এই মারফা গ্রাম অবশ্যই জানিও।
এখানে আমাদের হোটেল দেখতে হবে। দেখলেই আমরা মারফা ভিলেজে এন্টার করে গেছি। এই পুরো জায়গাটা হচ্ছে মারফা ভিলেজের ভেতরে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি যদি ক্যামেরাটা ঘোরাই দেখো, এটা হচ্ছে সামনের দিক, আমরা এই দিক দিয়ে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের হোটেল। রুমটাও খুব সুন্দর, তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। আর পার্কিংটা দেখো, একমাত্র দেখলাম নিজস্ব পার্কিং, খুব সুন্দর জায়গা। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। প্রত্যেক দিনকে আমরা রুম ভাগার করার পর তোমাদের রুম দেখাই। আজকে একটুখানি ভালো অবস্থাতেই রুমটা দেখাচ্ছি। খুব সুন্দর বড় বেড দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু কোনো ব্যাপার না। এটা আমাদের 1500 টাকা নিয়েছে বললে, তাই তো মৈনাকদা? ঠিকঠাক, মানে একটু হাই প্রাইস বলতে পারো এই জায়গাটা, কিন্তু লোকেশন অনুযায়ী তোমরা এখানে সব জায়গাতেই এরকমই পাবে। জমসমে ওই 1000-1200 টাকায় ওই সব রুমে থাকার থেকে 1500 টাকায় এরকমভাবে এই হোটেলে থাকা অনেক বেটার মনে করেছি বলেই আমরা মারফাতে চলে এসেছি। আর বাইরেটা যদি দেখাই, দেখো রুমের, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটার ভিউ। খুব সুন্দর, কিন্তু এত ফুল ফুটে আছে, গোলাপ ফুল। আর বাইরে তো তোমাদের দেখালাম। আমরা একটু ফ্রেশ হয়ে বাইরেটাতেই যাবো। কোথায় আপেল গাছ? এই হ্যাঁ, একটা আপেল হয়ে আছে, নষ্ট হয়ে গেছে, সিজন চলে গেছে বলে। ভালো লাগছে জায়গাটা। আমি ভাবছি একটু রিস্ক নিয়ে কালকে একটা ড্রোন শট নিয়েই নেবো এখান থেকে। সন্ধে 6টা বাজে এখন নেপালের টাইম অনুযায়ী, আর আমরা বেরিয়ে গেছি মারফা ভিলেজকে একটু ঘুরে দেখার জন্য। যদি তোমাদের ক্যামেরাটা ঘোরাই, সন্ধেবেলার মারফা ভিলেজ, কারণ এখন যদি গরমকাল হতো এখন ভালো মতো আলো থাকতো। খুব সুন্দর কিন্তু এই ভিলেজটা, মন কেড়ে নিচ্ছে পুরো। নেপালের 3টে দিক 3 রকম পেলাম, 3টে দিক 3 রকম ভাবে আমাদের মন কেড়েছে। খুব সুন্দর। আমরা এখন মারফা ভিলেজের গলি দিয়ে ঘুরছি। এটাই হচ্ছে মারফা ভিলেজ মেন। বাইরে দিয়ে যেটা চলে যাচ্ছে ওটা বলতে পারো বাইপাস করছে মারফা ভিলেজকে। এই জায়গাটা অবশ্যই তোমরা ঢুকো, অনেক রকমের ক্যাফেটেরিয়া আছে, অনেক রকমের হ্যান্ডমেড জিনিসপত্রের দোকান রয়েছে। দুর্দান্ত লাগছে মারফা ভিলেজ, দুর্দান্ত। এই মারফা ভিলেজের ভেতরে আমাদের ঠিক হোটেলটার সামনেই একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে। এই মুহূর্তে আমরা অন্ধকারে আর উঠছি না, কালকে সকালে অবশ্যই এই জায়গাটা দেখাবো। আর তোমাদের এই মারফা ভিলেজটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমাদের কিন্তু খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম ভাইব পাচ্ছি। পোখরাতে যেরকম নাইট লাইফ একটা দেখলাম, এখানেও মারফাতেও কিন্তু একটা বলতে পারো নাইট লাইফ আছে। সুন্দর, সবাই পার্টি মুডে আছে, কিন্তু বেশিক্ষণ এখানে থাকবে না। মানে পোখরাতে যেরকম দেখছিলে 11টা 11:30 অব্দিও ঘুরছে, তবে আমার মনে হয় এখানে 8টা 8:30টার ভেতর সব বন্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া আমরা দেখতে পেলাম এই মারফা ভিলেজেই। আর আমরা এখান থেকে মানাঙের মতোই হট চকলেট অর্ডার করে নিয়েছি। দেখতে তো খুব ভালো লাগছে, তার সাথে ব্রাউনি অর্ডার করলে না। আর তারপর আমরা আশপাশটা আবার দেখতে বেরোবো, ঘুরতে বেরোবো। খুব সুন্দর কিন্তু লাগছে এই মারফা ভিলেজটা, কি বলো? মানে এমনই সুন্দর হয়ে গেছে যে ভাবতে হচ্ছে যে কালকের দিনটা থাকবো কিনা এখানে। অনেকদিন পরে একটু লেট ডিনার করছি, তাও লেট মানে কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে, দেখো আমাদের কলকাতার মানে ইন্ডিয়ার টাইম অনুযায়ী 8:18 আর নেপালের টাইম অনুযায়ী 8:33। এটা হচ্ছে আমাদের দেরি করে ডিনার নেপালের। এই ট্রিপে সব থেকে দেরি করে ডিনার করা আমাদের। তো ডিনারে আমরা নিয়ে নিয়েছি, এটা কি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছো? তো চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কারি। অনেকদিন পরে একটু ভালো মন্দ খাচ্ছি, কারণ বলতে পারো নেপালে আজকের দিনটা লাস্ট থাকছে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? কনফার্ম হয়ে গেছে কালকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো খেয়ে নিই, ডিনারটা করে নিয়ে বাকি আজকের প্ল্যান তো হলো, কালকের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার তো খুব সুন্দর ছিল। আর আজকের জার্নিও দেখলে আমরা অনেক কিছু জায়গা এক্সপ্লোর করলাম। জমসম থেকে বেরিয়ে আমরা ফার্স্টে মুক্তিনাথ গেলাম, মুক্তিনাথ থেকে আপার মাস্তাঙের কিছুটা রাইড করলাম, তারপরে একটা মনেস্ট্রি সুন্দর দেখতে গেলাম, সেটা যদিও বন্ধ ছিল, তারপর রাস্তার ভিউ তো চরম ছিল। আর তারপর এসে আমরা মারফা ভিলেজে স্টে করলাম। মারফা ভিলেজ তোমাদেরকে দেখালাম, আশা করি ভালো লেগেছে। মৈনাকদা, তোমার আপার মাস্তাং সাইডটা তোমার কি প্রথমবার ঢুকেলে না কি আগে ঢুকেছিলে? আপার মাস্তাং এর মানে গল্পটা আমি বুঝতে পারলাম না ঠিক। প্রথম হচ্ছে দেখ, দুটো রাস্তা, এখন নতুন একটা রাস্তা বানিয়েছে যেটা কাকবেনিকে বাইপাস করছে, ঠিক আছে? এবার কাকবেনিকে বাইপাস যেই রাস্তাটা করছে সেটা গিয়েই একটা বড় একটা রিভার ক্রসিং, ওটা তো ভিডিওতে আসবেই। তো
কাকবেনিকে যে মানে হিসেব মতো আপার মাস্টাং এর ফার্স্ট চেকপোস্ট পরে হচ্ছে কাকবেনিতে ইটসেলফ, ঠিক আছে, আমার যতদূর জানা আছে। তো আমরা কাকবেনি না ঢুকে কাকবেনিকে বাইপাস করার একটা রাস্তা উপরটা দিয়ে ঢুকলাম, উপরটা দিয়ে ঢুকলাম, সেইখানে একটা পুলিশের চেকপোস্ট ছিল। তো বললাম যে কোথায় চেকপোস্ট আছে, তো উনি বললো 17-18 কিলোমিটার পর একখানে ভিলেজ আসে, ভিলেজের পর। তো আমরা স্যারকে মানে রিকোয়েস্ট করলাম যে আমাদের খুব যাওয়ার ইচ্ছা, আমরা কাকবেনি চেকপোস্টে তো যাইনি, বাট আমরা একটু আপার মাস্টাং এর ইয়েটা দেখবো, কিছু চেঞ্জেস আছে ট্রেনে এই প্রথম কিছু কিলোমিটারে। তো উনি বললো যে প্রথম কিছু কিলোমিটার নয়, বাট 15-16 কিলোমিটার গেলে মোটামুটি একটা চেঞ্জেস দেখতে হবে। ভালো ছিল পুলিশ অফিসারটা। তো বললো যে ঠিক আছে তুমি ঘুরে আসো, বাট তাড়াতাড়ি আসবে, এরকম একখানা টেন্টেটিভলি আমাদের বলতে আমরা ওই টাংবে না টুংবে বলে একখানা যে ভিলেজ আছে সেই ভিলেজ অব্দি গেলাম। বাট ঠিক 4 থেকে 5 কিলোমিটার পর, ঠিক আছে, ঠিক যেখান থেকে মুক্তিনাথ এদিকে চলে গেল আপার মাস্টাং এদিকে নতুন একখানা বোর্ড হয়েছে, ঠিক 4 থেকে 5 কিলোমিটার পর রাস্তা শেষ, মানে অফরোড শুরু হয়ে গেল। আর ঠিক তার 2 কিলোমিটার পর পুরো সিনারিও চেঞ্জ, পুরো অন্য দুনিয়া। মানে আমি সেটাই, মানে আপার মাস্টাং এর পাহাড় গুলো যে অত প্রমিনেন্ট এত সামনে থেকে হয়ে যাবে সেইগুলো আমি বুঝতে পারিনি। মানে কেভস, ইনফ্যাক্ট কেভস গুলো, ফ্ল্যাট মাউন্টেন্স যেগুলো পিরামিডের মতো যেই মাউন্টেন্স গুলো, সেগুলো ছবি তুলেছি। তো মানে সেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু সবাই দেখতে পাবে। ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট সবাই মানে রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট 18 কিলোমিটার গেলেও মানে একখানা আইডিয়া পেয়ে যাবে। আরেকটু আজকে ওখানের হাওয়া সম্বন্ধে বলো। হাওয়া বাইক এদিক থেকে ওদিক করে দিচ্ছিল। মানে দুটো ট্র্যাক থাকে জেনারেলি, মাঝখানে পাথর থাকে, অফরোড গুলো নেপালের ওরকমই হয়। তো এই ট্র্যাক থেকে ওই ট্র্যাকে যখন হাওয়া ফেলে দেয়, মানে হাওয়া সরিয়ে দেয়, তখন আর মাঝখানের ওই পাথর গুলো না, মানে আমাদের কন্ট্রোলে কিছু থাকে না, মানে চাকা ফাঁকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ আমরা তো করছি না ইন্টেনশনালি। নরমাল রাস্তা থেকে একবার এরকম কর্নার নিতে নিতে অন্যদিকে চলে গেলাম। মানে প্রচন্ড মানে দমকা হাওয়া, মানে প্রচন্ড হঠাৎ করে এমন হাওয়া দিচ্ছে যেন সরিয়ে দিল, সেটা এক্সপিরিয়েন্স গেছে, মানে আলাদা। তো তোমরা আশা করছি ভিডিওটা খুব এনজয় করেছো, আর তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে, যদি কেউ এই মুক্তিনাথের সাইডে আসতে চায় বা পুরো নেপাল সিরিজটা আমাদের শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, যারা নেপাল ট্রাভেল করতে চায় বাইক নিয়ে নিজেদের, তাদের আশা করি কিছু হেল্প করতে পারবো। আর তোমাদের যেরকম বারবার প্রত্যেক ভিডিও বলছি, এই ভিডিও শেষটাতেও আরেকবার বলে দিচ্ছি, যাতায়াত পেপার কিন্তু করিয়ে নেবে ভানসারের সাথে সাথে, কারণ এখন নেপালে একটু ঝামেলা করছে এই যাতায়াত পেপারটা নিয়ে। জাস্ট ওই সেম ভানসারের মতো যতদিনের জন্য করবো পার ডে 200 টাকা করে হিসাবে নেবে, নইলে যেখানে সেখানে পুলিশ ধরে ওই যাতায়াত পেপারটা এখন চাইছে, নইলে 1050-এর ওপর ফাইন করে দিচ্ছে। তো আমাদের অলরেডি আমরা ফেসেছি মানাং থেকে ফেরার সময়, আশা করি জানো সবাই। তো ওইটা দেখিয়ে এখন আমাদের কাজ চলছে, আর ফাইন লাগছে না। তো এবার আমাদের আবার একটা নেপালের অন্য দিকের পর্ব শুরু হতে চলেছে, কিন্তু তার আগে আমাদের নেপাল থেকে আগে বেরোতে হবে, ইন্ডিয়ায় ঢুকবো, কারণ আমাদের ভানসার আর 2 দিন আছে। আমরা কালকেই বর্ডারের কাছে চলে যাবো, কিন্তু আবার বেরোবো, কিন্তু তারপরে আবার আমরা নেপাল ঢুকবো একটা অন্য সার্কিট কমপ্লিট করার জন্য। সেটা তোমাদের ধীরে ধীরে জানাবো, আশা করি সেটাও খুব ভালো লাগবে। তো তার জন্য ওয়েট করো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওর ওয়েট করো, সব ইনফরমেশন পেয়ে যাবে। ততদিন টাটা, টেক কেয়ার, গুড।